প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্যয় কর্মকার। রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও ছাত্র শিবির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে কটূক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি পোস্ট করা ইস্যুতে বিরোধ এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এ নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগ থানায় মামলা করতে আসে ছাত্রদল। খবর পেয়ে সেখানে হাজির হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাংবাদিক, ছাত্র শিবির ও ডাকসুর কয়েকজন প্রতিনিধি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া হলে শাহবাগ থানার ভেতর ঢুকে পড়েন ডাকসু নেতা মুসাদ্দিক ও জুবায়ের। সেখানে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানার জামে মসজিদের ফটক দিয়ে তাদের নিরাপদে বের করে দেয় পুলিশ। এদিকে রাত ৯টার পর ঘটনাস্থলে আসেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বলেন, মিথ্যা ও প্রোপাগান্ডা রাজনীতি থেকে শিবিরের সরে আসা উচিত। অন্যদিকে ডাকসু ভিপি সাদিক কায়েম দাবি করেন, এই ঘটনায় ডাকসু নেতা, সাংবাদিক সহ 10 জন আহত হয়েছেন। পুলিশ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এ সময় কোনো সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেন তিনি। আমি তাদেরকে এরকম মিথ্যা অপবাদ এবং প্রপাগান্ডামূলক রাজনীতি থেকে বের হওয়ার আহ্বান জানাই। আজকে যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সেই পরিস্থিতিতে কিন্তু দেখুন, আমরা তারা ফেসবুক বিরুদ্ধে লড়াই সংগ্রামে ছিলাম, তাদের আজকে হৃদয় রক্তকরণ হচ্ছে। আমাদের মাঝে এত বিভেদ, এর মূল হলো এই গুপ্ত রাজনীতি। ছাত্র দলের সন্ত্রাসী কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় 10-এর অধিক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। আমরা তাদেরকে দেখতে হাসপাতালে এসেছি। আপনারা জানেন, একটা ফেক স্ক্রিনশটের উপর ভিত্তি করে আজকে ছাত্র দলের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদকে হত্যার হুমকি দিচ্ছিল দুপুর থেকেই। এদিকে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত 15 জন আহত হয়েছেন। আহতরা কুমিল্লা মেডিকেল কলেজ ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিকেলে দেয়াল লিখন কেন্দ্র করে শিবির ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় এক শিবির কর্মী আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে ক্যাম্পাসে উত্তেজনা তৈরি হয়। সন্ধ্যায় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে হল থেকে তল্লাশি চালিয়ে লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ। ধর্মঘটের পর বাস চালু করা নিয়ে পরিবহন শ্রমিক নেতাকে মারধর ও লাঞ্ছনার জেরে রাজশাহী বাস টার্মিনালে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয় শিরোইল বাস টার্মিনালের বেশ কয়েকটি টিকিট কাউন্টার ও দোকান। দুপুরের পর থেকেই থেমে থেমে উত্তেজনা ছিল দুপক্ষের মধ্যে। পরে বিকেলের দিকে দুপক্ষের উত্তেজনা রূপ নেয় সংঘর্ষে। এর আগে মঙ্গলবার নাটোর রাজশাহী বাস চলাচল নিয়ে দুই জেলার মালিক শ্রমিকদের মধ্যে দ্বন্দ্ব হয়। বুধবার রাজশাহী পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে দ্বন্দ্বের সমাধান হয়। এতে রাজশাহী থেকে বাস চলাচলের সিদ্ধান্ত নেয় শ্রমিক নেতারা। এতে পরিবহন শ্রমিকের নেতা রফিকুল ইসলাম পাখি এই আলোচনায় অংশ নিলে অনেক শ্রমিক তা জানতেন না বলে দাবি করেন। এর জেরে রফিকুল ইসলাম পাখির ওপর হামলা করে অন্য দলের শ্রমিকরা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার জেরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র শিবির ও ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সকাল 11টার দিকে ঈশ্বরদী সরকারি কলেজ ক্যাম্পাস এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছাত্র শিবির ও ছাত্রদলের অন্তত 5 জন আহত হন। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উভয় সংগঠনের নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়। চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনাও। ঘটনার পর ছাত্র শিবিরের নেতাকর্মীরা মিছিল নিয়ে ঈশ্বরদী রেলগেট এলাকায় বিক্ষোভ করেন। তারা ঘটনার প্রতিবাদ ও জড়িতদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। তবে এই ঘটনায় দুপক্ষের এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দেশের জ্বালানি সংকট নিরসনে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে সভাপতি করে সরকারি দল থেকে 5 জন এবং বিরোধী দল থেকে 5 জন নিয়ে 10 সদস্যের কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে সংসদ অধিবেশনে এই কথা জানান তিনি। দেশের মানুষের স্বার্থে বর্তমান সরকার যে কোনো ধরনের আলোচনায় বসতে প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। গতকাল
বিরোধী দলীয় নেতা একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন দেশের চলমান পরিস্থিতি নিয়ে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল সময় দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারোর সাথে করতে প্রস্তুত রয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। গ্রাম ও শহরের লোডশেডিং বৈষম্য কমিয়ে আনতে রাজধানীতে 110 মেগাওয়াট লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিকেলে সংসদ অধিবেশনে কথা জানান জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম। এছাড়া অধিবেশনে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু 1 মে থেকে সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস দেওয়ার আশ্বাস দেন। বলেন, দেশের গ্যাস ফিল্ডগুলোতে অনুসন্ধান করে গ্যাস উত্তোলনের মাধ্যমে চাহিদা মেটানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশের গ্যাস উত্তোলনের জন্য কোনো রকম অনুসন্ধান করে নাই। আমরা এই 2 মাসের সরকার আসার পরে আমরা বাপেক্সকে শক্তিশালী করে অনুসন্ধান কাজ শুরু করেছি, যে 1 তারিখ থেকে আমরা, যদিও বিদ্যুতের উৎপাদন আমাদের ক্ষতিগ্রস্ত হবে, তারপরে দেশের কৃষির কথা চিন্তা করে আমরা 1 তারিখ থেকে ফার্টিলাইজার ফ্যাক্টরিতে গ্যাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আমরা মনে করি শহরের মানুষ আরামে থাকবে এবং গ্রামের মানুষ অর্থাৎ খেটে খাওয়া কৃষক কষ্টে থাকবে, এটি কোনোভাবেই কাম্য নয়। গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উম্মে রেহানা। সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, মোট উৎপাদন ক্ষমতার অর্ধেকের কম উৎপাদন হচ্ছে বিদ্যুৎ। তিনি বলেন, আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ রয়েছে, আগামী 28 তারিখের মধ্যে সচল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। গতকালকে বিদ্যুৎ চাহিদা ছিল 15,767 মেগাওয়াট। তো আপনারা জানেন যে আমাদের কিন্তু বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অনেক, কিন্তু আমরা আসলে গ্যাসের স্বল্পতার কারণে এবং জ্বালানি স্বল্পতার কারণেই আসলে এটা আমরা করতে পারছি না। আর তেলেরও তো আমাদের ওই মধ্যপ্রাচ্য থেকে আসে, জ্বালানি সংকটের কারণে মূলত আমরা এই বিভ্রাটের মধ্যে পড়েছি। জ্বালানি সংকট কিন্তু আজকের কথা আমি বলছি, সেটা প্রায় 17,000-এর মতো। তার মানে গত বছরের তুলনায় এবছরের চাহিদা কিন্তু অনেক বেশি। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, গ্রামে মারাত্মক লোডশেডিং হচ্ছে, জ্বালানি সংকট উত্তরণে মন্ত্রীদের আরও তৎপর হতে হবে। যদিও জ্বালানি আন্তর্জাতিক সংকট, এজন্য বিএনপি সরকার দায়ী নয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে তিনি এসব কথা বলেন। ভয়ঙ্কর লোডশেডিং, গ্রামের দিকে তো মারাত্মক লোডশেডিং হচ্ছে। তো সেই ক্ষেত্রে যিনি সংশ্লিষ্ট মন্ত্রী বা যারা রয়েছেন সরকারি, তাদের কিন্তু একটা ড্রাইভ, বড় ধরনের ড্রাইভ দিতে হবে। সরকারের মন্ত্রীদেরকে ক্ষিপ্র হতে হবে। শুধুমাত্র নৈরাজ্যকর কথা বললে হবে না, যে দেখুন এই পরিস্থিতির কারণে এটা করছে, বলছে হ্যাঁ এটা পরিস্থিতি, এটা হতে পারে, কিন্তু আমরা আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে। আজকে আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই তো আমাদের জ্বালানি সংকট, এটা বিএনপি সরকারের কোনো ব্যর্থতা নয়। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের কারণে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার ন্যাশনাল ডিফেন্স কলেজের 3 দিনের ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে এমন মন্তব্য করেন তিনি। সেনাপ্রধান বলেন, স্বাধীনতার 55 বছরেও কাঙ্ক্ষিত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়নি। দ্বিতীয় কোনো তেল শোধনাগার তৈরি না হওয়ায় ইস্টার্ন রিফাইনারি দিয়ে চাহিদার সামান্যই মেটানো সম্ভব হচ্ছে। সংকট মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। Another crisis is the Hormuz crisis that is coming up. So every time we'll be facing with new kind of challenges. People are lining up for taking fuel. So many years have passed, at least 54, 55 years after independence. We didn't develop the Eastern refinery, or we didn't have a second refinery. And Russian crudes, these are also very cheap, but we are not refining those. And we are importing refined fuel. That is why the fuel cost is very high.
জ্বালানি তেলের দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সারা দেশে বাস ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছে সরকার। ঢাকা ও চট্টগ্রাম মহানগর সহ দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ভাড়া বেড়েছে 11 পয়সা। দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে কথা জানান সড়ক পরিবহন, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে বাস মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন মন্ত্রী। জানান, এই ভাড়া বৃদ্ধি শুধুমাত্র ডিজেল চালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ভবিষ্যতে তেলের দাম কমলে বা বাড়লে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় করা হবে বলেও জানান শেখ রবিউল আলম। গত 18 এপ্রিল ডিজেলের দাম লিটারে 15 টাকা বাড়িয়ে 115 টাকা নির্ধারণ করে সরকার। এরপর থেকেই পরিবহন ভাড়া সমন্বয়ের জোর দাবিয়ে জানিয়ে আসছিলেন বাস মালিকরা। কয়েক দফায় বৈঠক আলোচনার পর বৃহস্পতিবার ভাড়া সমন্বয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেয় সরকার। ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। আন্তজেলা যেখানে 52 সিটের গাড়ি আছে সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়বে। আর ডিটিসি একটা এরিয়া আছে আপনারা জানেন, এবং মিনি বাস সেখানেও পার কিলোমিটার 11 পয়সা বাড়ানোর একটা সমন্বয় করার একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এটা সমন্বয় করতে চাই। 26 সালে যারা আপনাদের সাথে বসে কথা বলছে তারা পারবে এবং পারার জন্যই এটা সমন্বয় করেছে। এটা অব্যাহত থাকবে, এর কোনো ব্যর্থতার সুযোগ নেই। চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থীরা রক্ত ঝরাতে নয়, যাবে জ্ঞানের চর্চা করতে। বৃহস্পতিবার মিরপুরে এসএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। ওখানে যাবে তারা জ্ঞানের চর্চার জন্য, ওখানে যাবে কেন তারা রক্ত ঝরানোর জন্য? এই রক্ত যারই জড়ুক সে তো আমারই সন্তান। আমি দেখতে চাই না যে ও কোন দলের। তো সেই মানুষ আর আঙ্গিনায় ও মানুষের কাজ কেউ করুক, এটা আমরা নিন্দা জানাই। আমরা এটা চাই না। এই ব্যাপারে আমরা ভোকাল থাকব। এই ব্যাপারে আমাদের যা করার আমরা করব। মেধার যত বিকাশ ঘটবে জাতি তত এগিয়ে যাবে। আগামীতে আমরা আর রাজনীতিকে প্রাধান্য দিয়ে সরকার পরিচালিত হোক, দেশ পরিচালিত হোক, এটা চাই না। আমরা চাই মেধাকে প্রাধান্য দিয়ে হোক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলার করণীয় নিয়ে আলোচনা হয়। এতে সিদ্ধান্ত হয় শিক্ষার্থীদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সরকারের সঙ্গে বিশ্ব সাহিত্য কেন্দ্র একসঙ্গে কাজ করবে। এ সময় শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন সহ বেশ কয়েকজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর 2:30টায় শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাতে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তারেক রহমান এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া সভা সমাবেশ ও র্যালির মাধ্যমে দিবসটি পালন করা হবে। সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম খান বলেন, অতীতে বিভিন্ন রাজনৈতিক দল শ্রমিকদের নিয়ে নানা প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন হয়নি। তবে বিএনপি তাদের ইশতেহারে শ্রমিকদের অগ্রাধিকার দিয়েছে বলেও দাবি করেন তিনি। আরও বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরি, স্বাস্থ্যসেবা ও জীবিকা নিরাপত্তা নিশ্চিত করাই তাদের মূল দাবি। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া বর্তমান পরিস্থিতিতে শ্রমজীবী মানুষের সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেয়ার দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হবে এবারে শ্রমিক দিবসের কর্মসূচিতে। শ্রমজীবী মানুষের একটা বিশেষ দিন সারা বিশ্ব জুড়ে যেটা পালিত হয় সেটা হলো মহান মে দিবস। শ্রমজীবী মানুষকে ঐক্যবদ্ধ করা, তাদের সংকট সমস্যা সমাধানের জন্য সংগঠিত করা এবং তাদের সমস্যা সমাধানে এগিয়ে যাওয়ার জন্য আগামী মহান মে দিবস আরেকটা গুরুত্বপূর্ণ দিন হিসাবে প্রতিষ্ঠিত হবে। যে কোনো মূল্যে বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরের 16 ডিসেম্বর বা নতুন বছরের শুরুতে চালু হতে পারে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল।
রানওয়েটা এটাও প্রায় শেষ, খুব শিগগিরই আমরা এটা ওপেন করতে পারি। হয়তো আমাদের বাজেট অধিবেশনের পরে আমরা এটা ডেট ফিক্স করব, তারপরে এটাকে ওপেন করব এবং আমরা ফ্লাইটগুলো চালাবো। আমাদের অনেকগুলি রুট আছে খালি, আমরা যদি বিমানগুলি আনতে পারি, আমাদের এই স্লটগুলি আমরা যদি সম্পূর্ণ ফিল আপ করতে পারি, বিমান একটা বিশাল প্রফিট করতে পারে। তৎসঙ্গে কিছু উপদেশ দিয়েছেন আমাদের পর্যটন কর্পোরেশনের ব্যাপারে, পর্যটন খাতে আমাদের কিভাবে আমরা কাজ করব। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে বন্ধ থাকা পাটকলগুলোর মধ্যে 6টি আগামী 6 মাসের মধ্যে বেসরকারি উদ্যোগে চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সকালে সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান বস্ত্র, পাট ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, পর্যায়ক্রমে বন্ধ থাকা বাকি পাটকলগুলো চালু কিংবা ইজারা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। 6টি মিল আমরা আশা করছি এই বছরের মধ্যেই, এই ডিসেম্বরের মধ্যেই আমরা প্রাইভেট সেক্টরের কাছে হস্তান্তর করতে পারব। পাট এবং বস্ত্রকলের অধীনে যে কয়টি মিল আছে, অদূর ভবিষ্যতে সবগুলি মিল আপনারা কোনোটি এই খাতে, কোনোটি ভিন্ন খাতের বিনিয়োগে চালু অবস্থায় দেখবেন, হাজার হাজার কর্মসংস্থান সৃষ্টি হতে দেখবেন এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা এবং অনেকগুলি ইম্পোর্ট সাবস্টিটিউট ইন্ডাস্ট্রি এই খাতে প্রতিষ্ঠিত হবে। আগামী দিন সেই পরিকল্পনা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্র থেকে 181 কোটি 29 লাখ টাকায় 1 কোটি 30 লাখ লিটার পরিশোধিত পাম অয়েল কিনবে সরকার। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সচিবালয়ে অনুষ্ঠিত সভায় এদিন সার, ভোজ্য তেল ও মসুর ডাল সহ মোট 7টি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রস্তাবের মধ্যে রয়েছে শিল্প মন্ত্রণালয়ের অধীনে আন্তর্জাতিক বাজার থেকে 30,000 টন রক ফসফেট আমদানি। এতে সরকারের ব্যয় হবে প্রায় 47 কোটি 36 লাখ টাকা। এছাড়া স্থানীয়ভাবে সরবরাহকারীদের কাছ থেকে কেনা হবে 8,000 টন মসুর ডাল। পাশাপাশি যমুনা সেতুর সংস্কার ও সড়ক প্রশস্তকরণ কাজের জন্য চীনের সিসিসিসি ও সিআরবিসি জয়েন্ট ভেঞ্চারকে 278 কোটি টাকার কাজ দেওয়া হয়েছে। এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বহিস্থ টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনের সরঞ্জাম ক্রয়ের জন্য 61 কোটি টাকার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। আইএমএফের চাপে পড়ে নয়, অর্থনৈতিক স্বার্থেই সংস্কার জরুরি। এর থেকে সরে দাঁড়ালে তা আত্মঘাতী সিদ্ধান্ত হবে বলে সতর্ক করেছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট PRI কার্যালয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন তারা। বলেন, দেশের অর্থনীতি বর্তমানে বহিরাগত চাপের মুখে। একসঙ্গে রপ্তানি কমে যাওয়া ও জ্বালানি সংকটের কারণে ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। বর্তমানে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। এ সময় প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি ও সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেয়ার পরামর্শ দেন বক্তারা। আমাদের যেই অর্থনৈতিক যে স্টেবিলাইজেশনটা আমরা অ্যাচিভ করেছি, এইটাতে কিছুটা ভালনারেবিলিটি অ্যাড করে। এখন এর মধ্যে আমরা যদি অর্থনৈতিক সংস্কার থেকে সরে দাঁড়াই, সেটা অর্থনৈতিকভাবে একটি আত্মঘাতী সিদ্ধান্ত হবে। টাকা ছাপাইয়া যদি আপনি আপনার কাজ ছাড়ান, তাহলে তো কিন্তু ইনফ্লেশন বাড়তে থাকবে। এটা ছাড়াও আর কি কি কারণে ইনফ্লেশনটাকে আমি কন্ট্রোলে আনতে পারছি না, এই জিনিসটা কিন্তু উই শিল হ্যাভ টু টেক ইনটু কনসিডারেশন। বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত গেল 24 ঘন্টায় হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে আরও 5 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1000-এর বেশি শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 4 জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে 1 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে 125 জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া আরও 1170 জন শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 1295 জন। গেল 15 মার্চ থেকে এখন পর্যন্ত মোট 28,334 শিশুর মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে 4059 জন। আর এই সময়ে হামে প্রাণ হারিয়েছে মোট 39 জন। সবার প্রচেষ্টায় হাম নিয়ন্ত্রণে আসছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, পুষ্টির অভাবে শিশুদের মধ্যে হামের প্রভাব বেড়েছে।
সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, শিশুরা এখন বাড়ির পুষ্টিকর খাবার বাদ দিয়ে বাইরের ফাস্ট ফুডের বেশি অভ্যস্ত হয়ে পড়েছে। এজন্য শিশুদের নিয়মিত কাউন্সিলিংয়ের পরামর্শ দেন তিনি। বক্তব্যে মায়ের বুকের দুধের কার্যকারিতাও তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু এখনকার হাম কিন্তু খুবই তীব্র। অনেক বিজ্ঞজনদের মতে পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। মায়ের দুধের তো কোনো বিকল্প নেই। আমরা এখানে যারা 70-র কাছাকাছি বা 70+, আমরা কিন্তু মায়ের দুধ খেয়ে এখানে এসেছি। আমরা 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত মায়েরা দুধ দেয়, কিন্তু এখনকার মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতেই চান না। পুষ্টি মানেই মেধাকে চিরজাগ্রত রেখে বাস্তবে কর্মে রূপায়িত করার একটা শক্তি। কাজে এই পুষ্টিকে অবহেলা করে একটা শিশুকে সুন্দরভাবে গঠন করা একটা দুরূহ চিন্তা। জুলাই গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান সহ 12 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী 5 মে। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। এদিকে কুষ্টিয়ায় 6 হত্যাসহ মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের তদন্তকারী কর্মকর্তার জেরা শেষ হয়েছে। 11 মে থেকে শুরু হবে যুক্তিতর্ক উপস্থাপন। এছাড়া জুলাই হত্যা মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে এদিন সাক্ষ্য দেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরাধীদের কোনো দলীয় পরিচয় দেখা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোহাম্মদ সরওয়ার। বিকেলে মোহাম্মদপুরের বসিলায় পুলিশের অস্থায়ী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজ, মাদক কারবারি সহ অন্যান্য অপরাধীদের ধরতে বড় ধরনের অভিযান চালানো হবে। পাশাপাশি অবৈধ আয় করা ব্যক্তিদের তালিকাও করা হবে। 1 থেকে 1.5 বছরের মধ্যে বসিলায় থানা স্থাপন করা হবে বলেও জানান তিনি। এ সময় পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার। আমরা কিন্তু অন্ধ বিচারকের মতো, অর্থাৎ যে যেই মতবাদের হোক, যে যেই পন্থী হোক, বড় লোক গরিব কারো দিকে তাকাবো না। ক্রিমিনাল আমাদের কাছে ক্রিমিনাল, অতএব নিরপেক্ষভাবে যে কোনো ক্রিমিনালকে অ্যারেস্ট করে আইনে আনা। এই অবৈধ ইনকামধারী প্রত্যেককে আমরা লিস্ট করে ফেলবো, তারা কি করে না করে তাদেরকে মনিটরিং করবো, তাদেরকে ধরবো। যে কোনোভাবেই হোক তারা আমাদের পুলিশি চ্যালেঞ্জ বা পুলিশি অ্যাক্টিভিটির বাইরে থাকবে না। বাংলাদেশের চিকিৎসা খাতের সক্ষমতা বাড়াতে যৌথ উদ্যোগে ভারত কাজ করতে চায় জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা বলেছেন, বাংলাদেশিদের জন্য মানসম্মত ও স্বল্প ব্যয়ে স্বাস্থ্যসেবা দিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশের রিদম গ্রুপ ও ভারতের ম্যানিপালস হসপিটালের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এই চুক্তির মাধ্যমে ভিসা সহায়তা, উন্নত চিকিৎসা ও আবাসন ব্যবস্থা সহ বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন আগ্রহীরা। Collaborations are becoming more innovation-driven, opportunity-oriented and people-centric. Future of our bilateral cooperation will have to be shaped not only by governments but also by businesses, entrepreneurs and institutions that can identify complementarities and convert them into shared prosperity. Healthcare is a particularly powerful example of this. সাভারে ভয়াবহ রানা প্লাজা ট্র্যাজেডির 13 বছর পূর্তি আজ। বৃহস্পতিবার বিকেলে ধ্বংসস্তূপের সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে আহত নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি। সমাবেশে অংশ নেন রানা প্লাজা ও তাজরিন গার্মেন্টসের নিহত শ্রমিকদের স্বজন, আহত শ্রমিক ও শ্রমিক নেতারা। এ সময় বক্তারা শ্রমিক হত্যার জন্য দায়ীদের বিচারের দাবিতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানান। রানা প্লাজার মালিক সোহেল রানা ও তাজরিনের মালিক দেলোয়ার হোসেন সহ সংশ্লিষ্টদের দ্রুত বিচারের দাবি তোলেন তারা। পরে নিহতদের স্মরণে অস্থায়ী শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। 2013 সালের 24 এপ্রিল রানা প্লাজা ধসে প্রাণ হারান 1134 জন শ্রমিক, আহত হন 2000-এর বেশি মানুষ। এর আগে 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার
নিশ্চিন্তপুরে তাজরিন গার্মেন্টসে অগ্নিকাণ্ডে নিহত হন 114 শ্রমিক। বরিশালে প্রেমিকের বাসা থেকে সানজিদা কবির আনিকা নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পলাতক প্রেমিক মইনুল ইসলাম হিমু। বৃহস্পতিবার বরিশাল নগরীর বগুড়া রোড মুন্সি গ্যারেজ এলাকার রাফি মঞ্জিলে এই ঘটনা ঘটে। ওই বাসার একটি রুম ভাড়া নিয়ে মা আর তার ছেলে বসবাস করত বলে জানায় অভিযুক্ত হিমুর মা। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। মেয়ের বাসা থেকে ফিরে এসে খাটের উপর আনিকার মরদেহ দেখতে পান তিনি। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত সানজিদা কবির আনিকা নার্সিং কলেজের শিক্ষার্থী। নিহতের স্বজনরা জানান, হিমু এবং আনিকার মধ্যে 3 বছর ধরে প্রেম চলছিল, কিন্তু এই সম্পর্কে আনিকার তাদের মত ছিল না। অধিকতর তদন্তের জন্য সিআইডি আলামত সংগ্রহ করেছে। অভিযুক্ত হিমুকে আটক করতে অভিযান চালাচ্ছে পুলিশ। মানিকগঞ্জে বুদ্ধি ও বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়। পুলিশ জানায়, বুধবার বিকেলে বুদ্ধি ও বাক প্রতিবন্ধী কিশোরী বাড়িতে একা থাকার সুযোগে ওই কিশোরীকে গোয়াল ঘরে নিয়ে ধর্ষণ করে অভিযুক্ত বৃদ্ধ। পরে কিশোরীর বাবা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আপত্তিকর অবস্থায় দেখে ফেললে পরে ঘটনাস্থল থেকে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। পরে থানায় মামলা করতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে 2 মোটরসাইকেলের সংঘর্ষে 2 যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর উপজেলায় ব্রাহ্মণবাড়িয়া নবীনগর সড়কের নারুই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, সন্ধ্যায় নারুই এলাকার 2টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী রাব্বি ও মাহিম মারা যান। এই ঘটনায় গুরুতর আহত হন মোটরসাইকেল দুটিতে থাকা আরও 3 আরোহী। নিহতদের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নরসিংদীতে অনুষ্ঠিত হলো ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক দিনব্যাপী র্যালি ও সেমিনার। বৃহস্পতিবার নরসিংদী জেলা শিশু একাডেমি অডিটোরিয়ামে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এর আগে সকালে জেলা শিল্পকলা একাডেমি হতে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শিশু একাডেমিতে আয়োজিত সেমিনারে জেলার বিভিন্ন ব্যাংকের 166টি শাখার ব্যবস্থাপক সহ অন্যান্য কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী, কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ডিজিটাল লেনদেন সম্প্রসারণ ও আর্থিক সচেতনতা বৃদ্ধি ও ডিজিটাল আর্থিক সেবার সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়। এছাড়াও সচেতনতামূলক ক্যাম্পেইন ও কিউআর পেমেন্টে বিশেষ ছাড়ের বিষয়েও আলোকপাত করা হয়। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উপবৃত্তির টাকা এখন থেকে মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস নগদের মাধ্যমে পৌঁছে যাবে শিক্ষার্থীদের অভিভাবকদের হাতে। বৃহস্পতিবার চলতি বছর স্কুল মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণী এবং 2025-26 শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নগদ নম্বরে উপবৃত্তির টাকা পেতে নিবন্ধন শুরু হয়েছে। অনলাইনে তথ্য নিবন্ধনের মাধ্যমে অভিভাবকদের নগদ নম্বরে এই অর্থ প্রদান করা হবে। নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইটে লগ ইন করে শিক্ষার্থীর তথ্য, ঠিকানা ও আর্থসামাজিক তথ্য প্রদান করতে হবে। আগামী 7 মে পর্যন্ত চলবে এই কার্যক্রম। অভিভাবকের এনআইডি ব্যবহার করে মোবাইল অ্যাকাউন্ট খুলে উপবৃত্তির অর্থ গ্রহণ করা যাবে। ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের 16তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইসলামী ব্যাংক টাওয়ারে আয়োজিত এজিএমে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ খুরশিদ ওয়াহাব। সভায় পরিচালক এস.এম. আব্দুল হামিদ, মোহাম্মদ আলতাফ হুসাইন, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও আবু সাইদ মোহাম্মদ নাহিদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন অন্যান্য পরিচালক ও শেয়ার হোল্ডাররা। সভায় 2025 সালের বার্ষিক আর্থিক বিবরণী অনুমোদন করা হয় এবং প্রতিষ্ঠানের ব্যবসায়িক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে তামাকজাত পণ্যে সুনির্দিষ্ট কর আরোপের প্রস্তাব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনৈতিক গবেষণা ব্যুরো এবং বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনস্বাস্থ্য সুরক্ষা ও রাজস্ব বৃদ্ধিতে তামাকজাত দ্রব্যে উচ্চ কর আরোপ সম্ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ কর প্রস্তাব দেওয়া হয়। সভায় বলা হয়, সিগারেটের বিদ্যমান 4টি মূল্যস্তর কমিয়ে 3টি করা এবং প্রতি 10 শলাকায় অতিরিক্ত শুল্ক আরোপ করা প্রয়োজন। প্রস্তাব অনুযায়ী বিড়ি, জর্দা ও গুল সহ সব তামাকজাত পণ্যে নির্দিষ্ট কর কাঠামো চালুর কথাও বলা হয়। বক্তারা জানান, এ প্রস্তাব বাস্তবায়ন হলে ধূমপান কমবে, নতুন ধূমপায়ী সৃষ্টি হ্রাস পাবে এবং সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ আরএফএল গ্যাস স্টোভ, যা বেশি তাপেও ফাটে না আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। দেশের বাইরের খবর। অতীতের সব রেকর্ড ভেঙে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে 91%-এর বেশি। এর মধ্যে ভগবান গোলায় ভোট পড়েছে সর্বোচ্চ 96% আর 95.34% ভোটের হার নিয়ে দ্বিতীয় স্থানে আছে শমশেরগঞ্জ। স্থানীয় সময় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শেষ হলেও বেশ কিছু বিচ্ছিন্ন সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুর্শিদাবাদে একটি কেন্দ্রে তৃণমূল ও আমজনতা উন্নয়ন পার্টির সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া মালদা, শিলিগুড়ি সহ বেশ কয়েকটি জায়গায় ইভিএম জটিলতায় ভোট গ্রহণ বিলম্বিত হলে দেখা দেয় হট্টগোল। এদিকে নিজ আসন নন্দীগ্রামে ভোট দিয়ে পশ্চিমবঙ্গে পরিবর্তনের ডাক দিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। আর বিপুল ভোটের হার রেকর্ড ছাড়া নয়। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, অবধারিতভাবে জিততে চলেছে তার দল। প্রথম দফার ভোটে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর সহ পশ্চিমবঙ্গের 16 জেলার 152টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 1478 জন প্রার্থী। এদিকে ভারতের তামিলনাড়ু রাজ্যের বিধানসভা নির্বাচনে রেকর্ড 84%-এর বেশি ভোট পড়েছে। এর আগে 2011 সালে সবশেষ 78.29% ভোটের হার রেকর্ড করে নির্বাচন কমিশন। এবারের নির্বাচনে 234টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 4023 জন প্রার্থী আর মোট ভোটার ছিলেন 5,70,00,000-এর কিছু বেশি। যেখানে ক্ষমতাসীন কংগ্রেস ডিএমকে জোটের বিরুদ্ধে লড়ছে এডিএমকে বিজেপি জোট। প্রতিদ্বন্দ্বিতায় আছেন অভিনেতা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয়ও। অর্থাৎ ত্রিমুখী লড়াইয়ে মুখোমুখি মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন, বিরোধী নেতা পলানিস্বামী এবং অভিনেতা থালাপতি বিজয়। ডিএমকে হটিয়ে এবার জয়ের ব্যাপারে আশাবাদী এডিএমকে বিজেপি জোট। তামিলনাড়ুর পরবর্তী সরকার কারা গঠন করবে তা জানা যাবে 4 মে। হরমুজ প্রণালীতে মাইন স্থাপনকারী নৌযান দেখলেই গুলি চালানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এ কথা জানান তিনি। আরও দাবি করেছেন, মাইন অপসারণকারী মার্কিন জাহাজগুলো বর্তমানে প্রণালী বিপদমুক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে। এর আগে ভারত মহাসাগরে অভিযান চালিয়ে ইরানের তেল পরিবহনকারী একটি বেনামি জাহাজ সহ মোট 3টি জলযান জব্দ করে মার্কিন বাহিনী। বিপরীতে নিষেধাজ্ঞা অমান্য করায় 2টি বিদেশি জাহাজ জব্দের পর তৃতীয় আরও একটি জাহাজে গুলি চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। এদিকে ইরানের শীর্ষ কর্মকর্তাদের অভিযোগ, যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি বারবার ভেস্তে দিচ্ছে যুক্তরাষ্ট্র। এছাড়াও একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছে তেহরান, ওয়াশিংটন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন 2টি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত 17 জন আহত হয়েছেন, যার মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে দেশটির ইমার্জেন্সি সার্ভিস। কোপেনহেগেনের উত্তরে হিলেরোড এবং কিগেরাপ শহরকে যুক্ত করা ট্রেন লাইনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন দুটির মুখোমুখি সংঘর্ষ হয় বলে জানিয়েছে রয়টার্স। এতে যাত্রীরা হতাহত হন, তবে ট্রেনের ভেতর থেকে সবাইকে বের করে আনা হয়েছে। আহতদের দ্রুত অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টারে করে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইমার্জেন্সি সার্ভিস। দলের হেড কোচ বাছাইয়ের ক্ষেত্রে সময় নিয়ে এগোতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এই লক্ষ্যে প্রতিটি আবেদন সময় নিয়ে দেখার কথা জানিয়েছেন কোচ বাছাই কমিটির সদস্য ইকবাল হোসেন।
এদিকে কোচ হতে আবেদন করা নামের মাঝে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া অনেক তথ্যই ভুল বলে দাবি করেছেন কামরুল হাসান হিলটন। অনেক হাই প্রোফাইল কোচ আবেদন করলেও তাদের প্রত্যাশা পূরণে বাফুফে প্রস্তুত বলে জানান তিনি। আমাদের ফুল কমিটি আজকে বসেছি। যেহেতু দেখেন একটা কোচকে পরীক্ষা নিরীক্ষা করতে হলে, কারণ অনেকগুলো সিভি পড়েছে, এই সিভিগুলোতে যদি আমরা 5 মিনিট করে সময় দিই তো অনেক টাইম লাগবে। তো আমরা যেহেতু আমাদের প্রাথমিকভাবে আমরা বাছাই করছি, আজকেও আমাদের চলমান প্রক্রিয়া অব্যাহত ছিল। আমরা আজকেও বেশ কিছু কোচ সিলেক্ট করেছি, এখনও পুরোপুরি আমরা শেষ করতে পারিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম বা বিভিন্নভাবে বিক্ষিপ্তভাবে যে খবরগুলো আসছে সেটা সঠিক নয়। এখন ধরেন হাই প্রোফাইল কোচ যখন হলো সিভি জমা দিছে, তাদেরও কিন্তু হলো এক্সপেকটেশন থাকে। ওনারা কিন্তু হলো মেইনলি যে চাপে হলো অবকাঠামো, আমাদের কি লেভেলে, আমাদের ফ্যাসিলিটিস কোন লেভেলে আছে। আমরা কিন্তু এখন ন্যাশনাল ফ্যাসিলিটিটা আমরা খুব ভালো লেভেলে দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সমস্যা হবে না। এশিয়ান বিচ কাবাডি গেমসে দারুণ একটি দিন পার করলো বাংলাদেশ। থাইল্যান্ডকে উড়িয়ে দিয়ে শুভ সূচনা করলো মেয়েরা। এরপর ছেলেরাও জিতেছে সিরিয়ার বিপক্ষে। চীনের সানিয়ায় বৃহস্পতিবার নারী বিভাগে নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে 51-34 পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। 10 পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছিল দল। ছেলেদের বিভাগে সিরিয়াকে পাত্তাই দেয়নি বাংলাদেশ। ম্যাচ জিতে নেয় ম্যাচ প্রথমার্ধেই 29-28 পয়েন্টে এগিয়ে ম্যাচের লাগাম মুঠোয় নিয়েছিল দল। শুক্রবার মেয়েরা দ্বিতীয় ম্যাচ খেলবে চাইনিজ তাইপেকে 48-32 ব্যবধানে হারিয়ে শুরু করা নেপালের বিপক্ষে। ছেলেরা লড়বে পাকিস্তানের বিপক্ষে। ইরানের বিপক্ষে 38-28 পয়েন্টে হেরে গ্রুপ পর্ব শুরু করেছে পাকিস্তান। বিশ্বকাপ ফুটবল ঘিরে নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ এক দূতের প্রস্তাব, ইরানের জায়গায় বিশ্বকাপে খেলুক ইতালি। বুধবার সূত্রের বরাতে ফিনান্সিয়াল টাইমস জানায়, পাওলো জাম্পোল্লি এই প্রস্তাব দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। তার যুক্তি, 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির মতো দল বিশ্বকাপে থাকা উচিত। তবে ফিফা পরিষ্কার জানিয়ে দিয়েছে, মাঠের পারফরমেন্সই শেষ কথা। যোগ্যতা অর্জন করায় ইরানই খেলবে বিশ্বকাপে। এদিকে যুক্তরাষ্ট্র, ইতালি ও ইরানকে ঘিরে কূটনৈতিক সমীকরণে এই প্রস্তাব নিয়ে চলছে আলোচনা। সব মিলিয়ে ইতালিকে বিশ্বকাপে আনার সম্ভাবনা খুবই কম। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।